বন্ধুরা, আজ আমি এমন একটি বিমানের ইতিহাস নিয়ে কথা বলতে যাচ্ছি যাকে নিয়ে একসময় এভিয়েশন ইন্ডাস্ট্রি গর্বিত ছিল। আর বিমানটি রিসার্চ করে তৈরি করতে ইঞ্জিনিয়ারদের কয়েক বছর সময় লেগে গিয়েছিল। এই বিমান কোনো ছোটোমোটো দুর্ঘটনা ছাড়া প্রায় ২৭ বছর সগৌরবে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে প্যাসেঞ্জারদেরকে তার গন্তব্যে পৌঁছিয়েছিল। এটাই ছিল মানব ইতিহাসের প্রথম ও শেষ সুপারসনিক প্যাসেঞ্জার প্লেন, যা গোটা দুনিয়ার মানুষের কাছে কনকর্ড নামে পরিচিত ছিল। সুপারসনিক প্যাসেঞ্জার প্লেন তার মানে বাতাসে শব্দের গতির চাইতেও বেশি বেগে চলা। এই প্লেনটি আটলান্টিক মহাসাগর ক্রস করে ৩.৫ ঘন্টায় ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু ২০০০ সালের ২৫ জুলাই কনকর্ড উড়ানের ৯০ সেকেন্ড পর তার ২৭ বছরের কেরিয়ার চিরতরে শেষ করে দিয়ে চলে যায়। টেক অফ করার সময় তেমন কোনো সমস্যা ছিল না, কিন্তু ইনভেস্টিগেশন করার পর দেখা গিয়েছিল যে একটা ছোট্ট মেটাল স্ট্রিপের কারণেই এই ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছিল। শেষমেশে এই ছোট্ট মেটাল স্ট্রিপই এই ২৭ বছরের গর্বিত সুন্দর সুপারসনিক প্যাসেঞ্জার প্লেন চিরতরে বন্ধ করে দিয়েছিল। কিন্তু কি করে একটা ছোট্ট মেটাল স্ট্রিপই এই এভিয়েশন ইন্ডাস্ট্রির প্লেনকে চিরতরে খতম করে দিয়েছিল, তা জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। বন্ধুরা, এটি একটি এয়ার ফ্রান্স এয়ারলাইন্সের বিমান 4590-র কাহিনী, যেটা প্যারিস শহরে অবস্থিত চার্লস ডিলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্কে অবস্থিত জনস এফ কেনেডি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে। সেই দিন বিমানটিতে ১০০ জন প্যাসেঞ্জার, ৬ জন কেবিন ক্রু আর ৩ জন পাইলট সহ সর্বমোট ১০৯ জন যাত্রী যাত্রা করে। এই লেজেন্ডারি বিমানটি ছিল বিএসি কনকর্ড, যা এভিয়েশন ইন্ডাস্ট্রির সবচাইতে দুর্দান্ত বিমান হিসেবে বিবেচিত হয়েছিল। অনেক মানুষ এটাকে ইঞ্জিনিয়ারিং জগতের একটা অলৌকিক আবিষ্কারও মনে করে থাকে, যার প্রধান কারণ হলো এটি একটি নর্মাল প্যাসেঞ্জার প্লেনের চাইতে দুগুণ গতিতে ছুটতে পারে, যা আমেরিকা ও ইউরোপের মাঝের ৭ ঘন্টার দূরত্ব ৩.৫ ঘন্টায় সম্পন্ন করতে পারে। বায়ুমণ্ডলে শব্দের গতি প্রায় ১২৩৫ কিলোমিটার প্রতি ঘন্টা, কিন্তু কনকর্ড বিমান এর চাইতেও অনেক বেশি গতিতে ২১৮০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটতে পারে। এই বিমানের গতির পিছনের প্রধান কারণ হল কনকর্ড বিমানে অবস্থিত উইংসের ডেল্টা ডিজাইন। এই ডেল্টা ডিজাইনের উইংস সাধারণত ফাইটার জেট বিমানে লাগানো হয়, কিন্তু এই উইংস কনকর্ড প্যাসেঞ্জার বিমানে এই জন্যই লাগানো হয়েছিল যে যাতে করে ফাইটার জেট বিমানের মতোই এটা উঠতে পারে। কিন্তু এই ডেল্টা উইংসের প্লেনের একটাই প্রবলেম ছিল, এটা টেক অফ করার সময় অনেক বেশি গতির প্রয়োজন হতো। শুধু যে বেশি গতির প্রয়োজন হতো তাই নয়, এর টেক অফের সময় অ্যাঙ্গল অফ অ্যাটাকও অনেক বেশি ছিল। অ্যাঙ্গল অফ অ্যাটাক হলো সেটা যখন বিমান টেক অফ করার জন্য তার নোজ উপরের দিকে উঠায়। সাধারণত নর্মাল প্যাসেঞ্জার প্লেনের অ্যাঙ্গল অফ অ্যাটাক তুলনামূলকভাবে অনেক কম হয়, কিন্তু কনকর্ড সুপারসনিক প্যাসেঞ্জার প্লেনের অ্যাঙ্গল অফ অ্যাটাক এতই বেশি হয় যে টেক অফ করার সময় পাইলট তার রানওয়ে দেখতে পায় না। তাই ইঞ্জিনিয়াররা কনকর্ড প্লেনের নোজ ফ্লেক্সিবল করে রেখেছিল, যাতে করে টেক অফ করার সময় প্লেনের নোজ ডাউন করে পাইলটরা রানওয়ে দেখতে পারে। এখন যদি কনকর্ড প্লেনের টেক অফ স্পিডের কথা আসি, তাহলে একটা বোয়িং 747 বিমানের টেক অফ স্পিড ১৪০ নট, যা প্রায় ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টার সমান হয়। আর যেখানে কনকর্ড প্লেনের টেক অফ স্পিড ২০০ নটস, যেটা ২৩০ কিলোমিটার প্রতি ঘন্টার প্রয়োজন পড়ে। এত বেশি স্পিডে কনকর্ড প্লেন টেক অফ করার ফলে এর ল্যান্ডিং গিয়ারে লাগানো টায়ারের উপর অনেক বেশি প্রেসার ক্রিয়েট হয়, যার ফলে কয়েকবার টেক অফের সময় কনকর্ড টায়ার ফেটে যাওয়ার ঘটনাও সামনে আসে। কনকর্ড প্লেনের ২৭ বছর সার্ভিসকালে প্রায় ৫৭ বার এমন টায়ার ব্রাস্ট হওয়ার ঘটনা সামনে আসে, কিন্তু এতে জানমালের ক্ষতি তুলনামূলকভাবে অনেক কম ছিল। কনকর্ড প্লেনের টায়ার যখন ব্রাস্ট হতো, তখন এর টুকরো উচ্চ গতিতে প্লেনের উইংসের নিচের অংশে গিয়ে বন্দুকের গুলির মতো লাগতো, যার ফলে উইংস ছিদ্র হওয়ার একটা আশঙ্কা থাকতো। অন্যান্য প্যাসেঞ্জার প্লেনের উইংসের মতোই কনকর্ড প্লেনের উইংসেও ফুয়েল ট্যাঙ্ক লাগানো হয়েছিল, আর তার জন্যই প্রথম অবস্থায় এমন ঘটনা ঘটেছিল। এই ফুয়েল ট্যাঙ্কে ফাটা টায়ার এসে লাগার কারণে যাতে ফুয়েল ট্যাঙ্ক লিক না হয়, সেজন্য কনকর্ড এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কোম্পানি শুরুতেই আবার এর ল্যান্ডিং গিয়ার চেঞ্জ করে টায়ার মজবুত করে তৈরি করে, যার ফলে কনকর্ড টায়ার ব্রাস্ট সমস্যা শেষের দিকে এসে যায়। তো বন্ধুরা, আশা করি এয়ার ফ্রান্স এয়ারলাইন্সের কনকর্ড ফ্লাইট 4590-র দুর্ঘটনা বোঝার জন্য এতটুকু টেকনিক্যাল ইনফরমেশন যথেষ্ট। ২০০০ সালের ২৫ জুলাই এয়ার ফ্রান্স এয়ারলাইন্সের ফ্লাইট 4590 প্যারিস শহরে অবস্থিত চার্লস গোলে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে
উড়নের জন্য প্রস্তুতি শুরু করে। সেই দিন 54 বছর বয়সী ক্যাপ্টেন ক্রিস্টিয়ান মার্টে, 50 বছর বয়সের ফার্স্ট অফিসার জেন মার্কট আর 58 বছর বয়সের ফ্লাইট ইঞ্জিনিয়ার জিলেস জার্ডিনট বিমানে ছিল। তাদের সবারই 10,000 ঘন্টার চাইতেও বেশি ফ্লাইট ফ্লাইংয়ের এক্সপিরিয়েন্স ছিল। সমস্ত প্রিপারেশন শেষ করার পর কনকর্ড ফ্লাইট 4590 পাইলট টেক অফ করার জন্য এটিসির কাছে পারমিশন খুঁজে। এটিসিও 26 রানওয়েতে কনকর্ড বিমান টেক অফ করার জন্য পারমিশন দিয়ে দেয়, কিন্তু তার আগেই 26 রানওয়েতে কন্টিনেন্টাল এয়ারলাইন্সের ফ্লাইট ডগলাস DC-10 মডেলের একটি বিমান উড়নের জন্য একদম রেডি ছিল। প্রথমে DC-10, তারপরে কনকর্ড 4590 টেক অফ করার শিডিউল ছিল। এই ফাঁকে কনকর্ড ফ্লাইট ক্যাপ্টেন প্লেনের সব কিছু চেক করে 94% ফুয়েল ক্যাপাসিটি পর্যন্ত প্লেনে ইন্ধন ভরে। যাই হোক, কন্টিনেন্টাল এয়ারলাইন্সের ফ্লাইট যখন 26 রানওয়ে থেকে টেক অফ শুরু করে, তখন তার রাইট ইঞ্জিন থেকে 17.1 ইঞ্চি লম্বা একটি মেটাল স্টিপ খসে রানওয়েতে পড়ে থাকে। এই বিমানের পাইলট কোনো সতর্ক সংকেত পায়নি, তাই সে প্লেন টেক অফ করে নিয়ে চলে যায়। কন্টিনেন্টাল এয়ারলাইন্সের ফ্লাইট আর কনকর্ড এয়ারলাইন্সের ফ্লাইট টেক অফ করার মাঝখানের সময় এতই কম ছিল যে রানওয়ে আর ইন্সপেকশন করা হয়নি। এবার এটিসি পারমিশন পাওয়ার সাথে সাথেই কনকর্ড পাইলট তার প্লেন নিয়ে রানওয়ের দিকে ধীরে ধীরে এগোতে শুরু করে। ঠিক দুপুর 2:42 কনকর্ড তার সার্ট ইঞ্জিন ফুল থ্রাস্টে চালিয়ে দিয়ে রানওয়েতে দৌড়াতে শুরু করে, আর এখান থেকেই শুরু হয় সেই কনকর্ড ধ্বংসের পরবর্তী 90 সেকেন্ড। পূর্ববর্তী 27 বছরের সফলতাপূর্বক কনকর্ড সার্ভিস ইতিহাস এখান থেকেই শেষ হয়। ফ্লাইট 4590 এখন পূর্ণগতিতে রানওয়েতে চলতে শুরু করে। 11 সেকেন্ড পর ফার্স্ট অফিসার প্লেনের B1 সিগন্যাল দিয়ে দেয়। এর মানে হলো এখন আর কোনো অজুহাতেই প্লেনের টেক অফ ক্যান্সেল করা যাবে না। কনকর্ড এখন 35 সেকেন্ডে রানওয়ের 1700 মিটার পার করে ফেলেছে, আর এই 35 সেকেন্ডে কনকর্ড রানওয়েতে একটু হালকা রাইট টার্ন নেয়। বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রেখে এই সব তথ্য কনকর্ড ফ্লাইট ডাটা রেকর্ডেও রেকর্ড হয়ে গিয়েছিল। এই রাইট টার্নটা যে পাইলট নিয়েছিল তা নয়, বরং কনকর্ডের লেফট টায়ার সেই কন্টিনেন্টাল প্লেন থেকে পড়ে যাওয়া মেটাল স্টিপের উপর দিয়ে চলে যাওয়ার কারণেই এমনটা হয়েছিল। প্লেনের টায়ার মেটাল স্টিপের উপর দিয়ে চলে যাওয়ার সাথে সাথেই টায়ার ব্রাস্ট হয়ে যায়। বন্ধুরা, এখন প্রশ্ন হলো ইনভেস্টিগেশন টিম এটা কি করে জানলো যে কনকর্ডের টায়ার ওই মেটাল স্টিপের কারণেই ব্রাস্ট হয়েছিল? আসলে রানওয়েতে চলার সময় কনকর্ড ফ্লাইট যে সেকেন্ডে রাইট টার্ন নিয়েছিল আর ফ্লাইট ডাটা রেকর্ডে ওই সময়ের যে লোকেশন রেকর্ড হয়েছিল, এটাই সে লোকেশন ছিল যেখান থেকে ইনভেস্টিগেশন টিম সেই মেটাল স্টিপ খুঁজে পায়। আর এখান থেকেই 99% শিওর হওয়া যায় যে এই মেটাল স্টিপের কারণেই কনকর্ডের টায়ার ব্রাস্ট হয়েছিল। ভিডিওর আরও কিছু পরে আমরা দেখব যে এই মেটাল স্টিপে সে DC-10 মডেলের বিমানেরই ছিল। কনকর্ডের লেফট টায়ার ব্রাস্ট হয়ে গিয়েছিল, আর এই দুর্ঘটনা এত দ্রুত হয়ে গিয়েছিল যে কেউ এটা লক্ষ্যই করতে পারেনি। তাই তারপরই যা হয়েছিল তা একটা সব প্লেনের ক্ষেত্রেই কমন ব্যাপার ছিল। ব্রাস্ট টায়ারের একটা টুকরো ফুয়েল ট্যাঙ্কের উপরে এত জোরে বন্দুকের গুলির মতো লেগে যায় যে যার ফলে ফুয়েল ট্যাঙ্ক ফেটে ইন্ধন লিক হতে শুরু করে। শুধু তাই নয়, কোনো একটা কারণে প্লেনে আগুনে লেগে যায়, ফলে প্লেন একদিকে কাত হতে শুরু করে। পাইলট তার প্লেন কন্ট্রোল করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। প্লেনের লেফট সাইডের ইঞ্জিনে আগুন লেগে গিয়েছে। এয়ার ট্রাফিক কন্ট্রোলার এই খবর পাইলটকে দিবে, ততক্ষণে প্লেন টেক অফ করে আকাশে উড়ে গিয়েছে। টেক অফ করার পরই আগুন লেগে যাওয়ার কারণে লেফট সাইডের ইঞ্জিন ফেল হয়ে যায়। ফ্লাইট ইঞ্জিনিয়ার তাড়াতাড়ি ইমার্জেন্সি প্রসিডিউর স্টার্ট করে দেয়। এই সময়ে এটিসি পাইলটকে বলে যে তাদের প্লেনে আগুন লেগে গিয়েছে আর প্লেন যেন তাড়াতাড়ি রিটার্ন করে নিয়ে এসে ল্যান্ড করে। কনকর্ড ফ্লাইট এখন শুধু দুটো রাইট ইঞ্জিন নিয়ে আকাশে টিকে আছে। বাম সাইডের দুটো ইঞ্জিন ফেল হয়ে গিয়েছে, যার কারণে কনকর্ড অ্যালটিটিউড গেইন করতে পারছিল না। শুধু তাই নয়, কারেন্ট অ্যালটিটিউডও মেনটেন করতে পারছিল না। কনকর্ড প্লেনের স্পিডই তো সব কিছু, যা দিয়ে কনকর্ড প্লেন বাতাসে ভেসে থাকে। এই স্পিডই ধীরে ধীরে কমতে শুরু করে। ফাইনালি কনকর্ড ফ্লাইট 4590 স্পিড কমতে কমতে একটি হোটেলের বিল্ডিংয়ের সাথে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়। এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে সেই দিন কনকর্ডে যাত্রা করা 109 জন যাত্রী আর হোটেলের কাজে ব্যস্ত থাকা 4 জন হোটেল কর্মচারীর জীবন নিয়ে নেয়। অ্যাক্সিডেন্টের পরই তাড়াতাড়ি দুর্ঘটনার তদন্ত শুরু হয়। ফ্লাইট ডাটা রেকর্ডারের সাহায্যে ইনভেস্টিগেটর টিম রানওয়ের সেই অংশে ইনভেস্টিগেশন শুরু করে যেখানে কনকর্ড কিছু টার্ন করেছিল। ইনভেস্টিগেটর টিম ঠিক সেই জায়গাতে একটি মেটাল স্টিপ খুঁজে পায়,
আর যখন ইনভেস্টিগেশন টিম কন্টিনেন্টাল DC-10 বিমানের ইনভেস্টিগেশন শুরু করে তখন সত্যিই ওই প্লেনের সেই মেটাল স্ট্রিপ মিসিং ছিল। যখন ইনভেস্টিগেশন টিম কন্টিনেন্টাল প্লেনের মেনটেন্যান্স হিস্টোরি চেক করে তখন জানতে পারে যে ইঞ্জিন তৈরি কোম্পানির গাইডলাইন উপেক্ষা করে 2 বার ইঞ্জিন রিপেয়ার করা হয়, যেখানে ড্রিলিং প্রসেসে অর্থাৎ এক ধরনের জোগাড় তরিকায় ইঞ্জিন রিপেয়ার করা হয় আর এই মেটাল স্ট্রিপ লাগানো হয়। এই মেটাল স্ট্রিপ ইঞ্জিনের ভাইব্রেট সহ্য করতে না পেরে ভেঙে রানওয়েতে পড়ে যায়, ফলে এই দুর্ঘটনাটা সংঘটিত হয়। এরপরই বাকি সব কনকর্ড ফ্লাইট বন্ধ করে দেওয়া হয় আর ইঞ্জিনিয়াররাও কনকর্ডের মেইন সমস্যা টায়ার ফেটে যাওয়ার কোনো পার্মানেন্ট সলিউশন বের করতে পারেনি। পরের বছর 2001 সালে 9/11 অ্যাটাকের পর গোটা বিশ্বের মানুষ প্লেনে ট্রাভেল করা ছেড়ে দেয়। কনকর্ড প্লেনের টিকিটের দামও সাধারণ প্লেনের চাইতেও অনেক বেশি, আর যার কারণে এয়ারলাইন্স কোম্পানিগুলো কনকর্ড প্লেন চালানো আর সম্ভব হয়ে ওঠেনি। এখান থেকেই কনকর্ডের সার্ভিস চিরতরে বন্ধ হয়ে যায় আর কনকর্ড প্লেনগুলো মিউজিয়ামে রেখে দেওয়া হয়। হয়তো আগত কোনো নতুন প্রজন্ম সুপারসনিক প্যাসেঞ্জার প্লেন আবারও চালাতে শুরু করবে, কিন্তু আমরা এখন এটাই বলতে পারি যে বিগত ইতিহাসে এমন 27 বছর চলে গিয়েছে যেখানে মানুষ শব্দের গতির চাইতেও বেশি বেগে যাত্রা করেছে।